স্টেডিয়ামের মালিকানা সংকট আর গ্লোবাল ওনারদের সাথে টাকার লড়াইয়ে ইতালির ক্লাবগুলো যখন ক্রমশই পিছিয়ে পড়ছিল, ঠিক তখনই তারা এই ব্র্যান্ড ভ্যালু আর ভিউয়ারশিপের ধস ঠেকাতে এমন এক মরিয়া সিদ্ধান্ত নেয়, যা সাময়িকভাবে তাদেরকে দুনিয়ার লাইমলাইটে নিয়ে আসলেও দীর্ঘমেয়াদে পুরো দেশের ফুটবল ইকোসিস্টেমকে ভেতর থেকে কমপ্লিটলি ধসিয়ে দেয়। আর এই ট্যাকটিক্যাল সুইসাইডের নাম ছিল দি রোনালদো ইফেক্ট। 2018 সালে ইউভেন্টাস যখন রিয়াল মাদ্রিদ থেকে 33 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভেড়ায়, তখন তাদের উদ্দেশ্য মাঠের ফুটবলের থেকে বিজনেস বিল্ডিংয়েই বেশি ছিল। ইউভেন্টাস ভেবেছিল রোনালদো আসা মানেই বিশ্বজুড়ে সিরিয়া টিভি রাইটসের দাম হুট করে বেড়ে যাবে আর স্পন্সররা দাঁড়িয়ে যাবে $1 মিলিয়ন হাতে নিয়ে। কিন্তু তাদের এই গ্যান্ডলের পেছনে যে টাকা তাদের ঢালতে হয়েছিল তা ইতালির ফুটবল বাজারের সক্ষমতার একদম বাইরে ছিল। রোনালদোর 112 মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফির পাশাপাশি প্রতি বছর তার নেট বেতনই ছিল 21 মিলিয়ন ইউরো। ট্যাক্স সহ ইউভেন্টাসকে প্রতি বছর শুধু রোনালদোর পেছনেই খরচ করতে হয়েছে প্রায় 60 মিলিয়ন ইউরো। ফলাফল যা হবার তাই হলো, ক্লাবের পুরো ফিনান্সিয়াল বাজেট বা ক্যাশ ফ্লো একজন সুপারস্টারের পেছনেই লক হয়ে গেল। এই বিপুল খরচে সরাসরি কোলাট্রাল ড্যামেজ বা বলির পাঠা বনে গেল ইতালির নিজস্ব একাডেমিতে। ইউভেন্টাস যখন তাদের নিজেদের বাজেটের সিংহভাগ একজন প্লেয়ারের পেছনে ঢালছে, তখন ইন্টার মিলানের মতো বাকি ক্লাবগুলোও ব্র্যান্ডিং এর এই ঈদের দৌড়ে টিকতে তাদের যুব একাডেমি বা প্রিমাভেরার পেছনের যে বাজেট সেটাকে ছাঁটাই করা শুরু করবে। যেখানে একটা ক্লাবের উচিত ছিল $10 থেকে $15 মিলিয়ন খরচ করে নিজেদের স্কাউটিং নেটওয়ার্ক আর একাডেমিকে শক্তিশালী করা, সেখানে তারা টাকা মাতিয়ে সস্তায় রেডিমেড বিদেশি খেলোয়াড় নিজেদের স্কোয়াডে ব্যাকআপ বানাতে শুরু করলো। কারণ নিজেদের ঘরের একাডেমি থেকে প্লেয়ার তুলে এনে তাকে ম্যাচে খেলিয়ে তাকে বিশ্বমানের খেলোয়াড় হিসেবে তৈরি করার মতো ফিনান্সিয়াল ব্যাকআপ বা ধৈর্য কোনোটাই তখন ইতালির ক্লাবগুলোর হাতে অবশিষ্ট ছিল না। ফুটবল বিজনেসে এটাকে বলা হয় শর্ট টার্ম হাইপ বনাম লং টার্ম খোলা। রোনালদো আসার পর ইউভেন্টাসের ইনস্টাগ্রাম ফলোয়ার বেড়েছে, লিগের ভিউয়ারশিপ সাময়িকভাবে বেড়েছে সত্যি, কিন্তু ভেতর থেকে ইতালির যে ট্যালেন্ট পাইপলাইন সেটা কিন্তু কমপ্লিটলি শুকিয়ে গেছে। যে লিগ একসময় মালদিনি, ব্যাজিও বা আলেহান্দ্রো দেল পিয়েরোর মতো বিশ্বসেরা লোকাল হিরো তৈরি করেছে, তারা গত এক দশকে বিশ্বমানের একটা স্ট্রাইকার বা মিডফিল্ডার তৈরি করতে পারেন। ক্লাবগুলো যখন ঘরের ট্যালেন্ট তৈরি করা বন্ধ করে দিল, তার ডিরেক্ট ইম্প্যাক্ট দিয়ে পড়লো ইতালির জাতীয় দলের ওপর, যার চূড়ান্ত মাসুল তাদের দিতে হয়েছে টানা 3 বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে উত্তর মেসিডোনিয়া বা বসনিয়ার মতো দলের সাথে হেরে মাঠ থেকে বিদায় নেওয়ার মধ্য দিয়ে। টাকার অভাব, ওনারশিপ ক্রাইসিস কিংবা রোনালদোকে কেনার মতো ভুল ফিনান্সিয়াল পলিসি, এই সব কিছুই আসলে ইতালির ফুটবলের একটা বাহ্যিক রূপ। কিন্তু আমরা যদি আরো গভীরে গিয়ে আসল সত্যটা খুঁজতে চাই, আমরা দেখতে পাবো ইতালির ফুটবলের আসল খুনি কোনো ক্লাব বা কোনো খেলোয়াড় না, বরং এর পেছনে রয়েছে ইতালির কুখ্যাত এবং জটিল রাজনৈতিক সিস্টেম বা পলিটিক্যাল ব্যুরোক্রেসি।